নমস্কার। পিপিএফ এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো আজকের এই ভিডিওটিতে আমরা আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী দিনের মার্কেটে কি হতে চলেছে এবং কিছু গুরুত্বপূর্ণ নিউজ এবং তার কি ইম্প্যাক্ট এবং ওভারঅল নিফটি কি করতে চাইছে, নিফটির যে টোটাল অ্যানালিসিস সেটা আমরা এই ভিডিওতে করবো। তো ভিডিও শুরু প্রথমেই বলে রাখি, তো এই ভিডিওটি পুরোপুরি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে একটা ভিডিও। তো কাইন্ডলি আপনারা সবাই সেভিং গাইডলাইন নিয়ে কাজ করার চেষ্টা করবেন। এবং আজকে আপনারা যারা নতুনরা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ কাইন্ডলি আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করবেন। এবং ভিডিও ডেসক্রিপশনে যে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেগুলোকে জয়েন করুন। তো চলুন ভিডিওটির সাথে শুরু করা যাক। আজকের যে ওভারঅল মার্কেটটা যদি আমরা দেখতে পারি, আজকের মার্কেটটা ওভারঅল একটা পজিটিভ টাইপ মার্কেট ছিল। যেহেতু মার্কেটে আমাদের যে মেইন গুরুত্বপূর্ণ যে নিউজটা ছিল যে ইন্ডিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের একটা ফ্রি ট্রেড ডিল হতে চলেছে এবং সেটা প্রায় 20 বিলিয়নের কাছাকাছি। এবং সেই জন্য একটা মার্কেটের পজিটিভনেস ছিল এবং ওভারঅল যে ইউএসএ ইরানের যে নিউজ ওয়ার সিচুয়েশন রয়েছে সেটা আস্তে আস্তে ক্রমাগত ক্লোজের দিকে যাচ্ছে ওয়ারটা। সেই জন্য মার্কেটটা মোটামুটি পজিটিভ ছিল। তো আজকে ওভারঅল মার্কেটটা যদি দেখি, সেন্সেক্স, নিফটি, ব্যাংক নিফটি সবাই প্রায় পজিটিভ রয়েছে। সেন্সেক্স এখানে কাছাকাছি 1% কাছাকাছি, নিফটিও প্রায় 1% কাছাকাছি, আর ব্যাংক নিফটি প্রায় কাছাকাছি 0.5% কাছাকাছি পজিটিভ রয়েছে। বিক্স কিছুটা ডাউন রয়েছে আজকে 6% কাছাকাছি। টোটাল মার্কেটে 3,447টা স্টক ট্রেড হয়েছে, তার মধ্যে 2549 স্টক পজিটিভ, 800 স্টক ডিক্লাইন করেছে, 98 আনচেঞ্জ, 108টা স্টক হচ্ছে 52 হাইয়ের কাছে রয়েছে এবং 24টা স্টক রয়েছে 52 লোয়ের কাছে। এরপর যদি আমরা দেখি, ওয়ার্ল্ড মার্কেটে প্রায় আজকে সব জায়গাতে ফ্ল্যাট রয়েছে, কোনোটা ফ্ল্যাট পজিটিভ, কোনোটা নেগেটিভ। নাসডেক নাসডেক গত কিছুদিন ধরে একটা তাদের রেজাল্টের জন্য পজিটিভ পেস ধরে রাখার চেষ্টা করছে, আজকেও প্রায় ফ্ল্যাট পজিটিভ। নিকে কন্টিনিউ একটা পজিটিভ ধরে রাখার চেষ্টা করছে প্রতিদিনই এশিয়ান মার্কেটের মধ্যে, এবং সেখানে ও আজকে প্রায় 1.6% কাছাকাছি পজিটিভ। যদি আমি কমোডিটিস এর দিকে দেখার চেষ্টা করি, কমোডিটি পুরো বেড়ে রয়েছে। গোল্ড কিছুটা মাইনাস, যেটা ডলার ইন্ডেক্স আছে সেটা নেট ফ্ল্যাট নেগেটিভ, ইউএসডি আইএনআর ফ্ল্যাট নেগেটিভ, বন্ড কিছুটা ফ্ল্যাট পজিটিভ সাইডে রয়েছে। এবং আপনাদের সবাইকে একটু গুরুত্বপূর্ণ আমি একটা নোট দিতে চাই, সেটা হচ্ছে গোল্ডকে যদি আমরা লক্ষ্য করেন, আমি গত আগের সপ্তাহে বলেছিলাম যে ক্রুড এবং কারেন্সির দিকে যেমন আমাদের কাছে একটা সুযোগ আসতে পারে বড়সড়, ধরেন একটা র্যালিকে পাওয়ার বা একটা মোমেন্টামকে ক্যাচ করা। আমি কিন্তু সেখানে বলবো গোল্ডে কিন্তু যদি আমরা ওয়াচ করেন আপকামিং 1 উইক বা 2 উইকস এর মধ্যে গোল্ডের মধ্যে কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট ক্যাপচার করার জায়গা তৈরি হতে পারে। তো আপনারা গোল্ডকে, সেটা এমসিএক্স হতে পারে, এমসিএক্স গোল্ডের কাছে এমসিএক্স গোল্ডের উপর নজর রাখতে পারেন। সেখানে গোল্ড বা সিলভারকেও আমি নজর রাখতে পারেন, যেহেতু দুটোই প্রায় পারস্পরিক সম্পর্ক যুক্ত। সিলভারকেও নজর রাখতে পারেন, বাট আমি গোল্ডটার দিকে বেশি জোর দিচ্ছি। গোল্ডের দিকে কিন্তু একটা বড় সড় ধরনের চান্স তৈরি হওয়ার সুযোগ রয়েছে। এরপর যদি আমি টোটাল আজকে মার্কেটের টপ গেনার, টপ লুজার মধ্যে কোহেন্স লাইফ, ব্লুজেট, অনন্তরাগ, স্যাম মেটালিক্স, ফিনান্সিয়াল, এরা রয়েছে পজিটিভের দিকে। আজকে যেহেতু ফার্মা সেক্টর একটা ওভারঅল একটা ভালো বুলিশ সেক্টর ছিল। এবং যদি টপ লুজারের দিকে দেখি, এমআরপিএল, সুপ্রিম পেট্রো, চেন্নাই পেট্রো, শ্রীরাম ফিনান্স, অ্যাক্সিস ব্যাংক। অলরেডি আমি কালকে বলেছিলাম অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট খুব একটা ভালো হয়নি, মার্কেট এটাকে কোনোভাবে ভালোভাবে দেখতে পারবে না, কারণ ব্যাংকিং ইন্ডাস্ট্রি আমরা রেজাল্ট দেখেছি। ব্যাংকিং ইন্ডাস্ট্রি রেজাল্টের দিকে প্রচন্ড এফেক্টেড হয়, সেটা আমরা আগেও অনেক পূর্বে দেখেছি যে তার এই কোয়ার্টার কোয়ার্টার রেজাল্টের উপর তারা কিভাবে ভ্যারি করে। তো ফার্মা সেক্টরের মধ্যে ফার্মা সেক্টরের মধ্যে একটা বুল রান হয়েছে, তার মধ্যে কি কি নিউজ রয়েছে বা আমরা যে সেক্টর অ্যানালিসিস করেছিলাম নিফটি ফার্মার উপর, সেখান থেকে কতটা ইম্প্যাক্টফুল হয়েছে আজকে কিন্তু আমরা এই ভিডিওর আগেতে দেখবো। কারণ আমি বারবার বলেছিলাম, যখন কোনো স্টককে আপনারা দেখবেন, সেটা সুইং এর জন্য হতে পারে বা ইন্টারডের জন্য হতে পারে বা লং টার্ম বা একটা ইনভেস্টমেন্ট টাইপ আপনি মাইন্ডসেট তৈরি করছেন, তার ওভারঅল ইন্ডেক্সটাকে বা যে পোর্টফোলিওটা আপনি যখন তৈরি করছেন, তার সিনিয়র এগেনস্টে আমাকে সবসময় তার সেক্টরটাকে দিতে হবে। সেক্টরটা আন্ডার পারফর্ম আছে, আউট পারফর্ম করছে, তার এগেনস্টে কিন্তু সেটাকে আমাকে ট্র্যাক করতে হবে। তার সেইখান থেকে দেখতে গেলে আমরা পরবর্তীকালে এই সেক্টরকে নিয়ে আলোচনা করবো। এবং টোটাল যদি আমি নিফটি দেখি, নিফটির মধ্যে সান ফার্মা, জিও ফিনান্স, রিলায়েন্স, টেক মাহিন্দ্রা, উইপ্রো, আদানি পোর্টস, ওভারঅল সব স্টকে যে বুলিশ ছিল। এবং নেগেটিভের মধ্যে এশিয়ান পেন্ট, হুসলেভার, কোল ইন্ডিয়া, নেসলে ইন্ডিয়া, কোল ইন্ডিয়া রেজাল্ট
ভালো করেছে, অত্যন্ত মোটামুটি ভালো রেজাল্টই করেছে। দেখা যাক কালকে স্টকটা কি করে। কোল ইন্ডিয়ার উপর আমরা ইন্টারের জন্য কোল ইন্ডিয়াকে নজরে রাখতে পারি। পুরোপুরি এটা আমি একটা এডুকেশন পারপাসে আপনাদেরকে বলছি। তো কেউ এটাকে কোনো অ্যাডভাইজারি হিসেবে নেবেন না। এরপর যদি বলি রিলায়েন্সের যে দেখুন রিলায়েন্সের রেজাল্ট খুব একটা খারাপ না করলেও বাট তাদের যেহেতু ব্যবসাকে ডাইভার্সিফাইড করা আছে, ওই জন্য ইনভেস্টরদেরকে ধরে রাখার জন্য তারা কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে। আমি কালকেই বলেছিলাম ভিডিওতে। সেই জন্য রিলায়েন্সের মধ্যে কিন্তু একটা পজিটিভনেস দেখা গেছে আজকে। এরপর যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি, সেক্টরে নিফটি অটো, নিফটি এদিকে এফএমসিজি, নিফটি আইটি, নিফটি মিডিয়া, মেটাল, ফার্মা, পিএসইউ ব্যাংক, নিফটি রিয়েলটি সব ওভারঅল সবাই পজিটিভ রয়েছে। হেলথ কেয়ারও পজিটিভ মধ্যে রয়েছে। এবার যদি নিফটি রিয়েলটি দেখেন, রিয়েলটিকে আমরা কি বলেছিলাম, রিয়েলটির মধ্যে কিন্তু বা মিডিয়ার মধ্যে, সরি, মিডিয়া প্লাস রিয়েলটি, আমি দুটো স্টক সেক্টরই বলেছিলাম আপনাদেরকে নজরে রাখতে, যেহেতু সেখানে একটা ভালো ধরনের সেট আপ তৈরি হয়েছিল। সেই সেট আপের জন্য কিন্তু আজকে কিন্তু প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু সেই জায়গা থেকে পারফর্ম করছে। আমরা জব থেকে সেই অ্যানালিসিস গুলোকে আমরা করেছি, কারণ বারবার বলেছি অ্যানালিসিস এর জন্য উপর জোর দেওয়ার জন্য আপনাদেরকে বা অনেকটা টাইম আপনাদেরকে ডেইলি আপনাদেরকে অনেক চার্ট আপনাদেরকে রিড করতে হবে। সেই জায়গা থেকে তুলে এবার নিফটি ফিফটি যদি আমরা আগেকার কালকের যে অ্যানালিসিসটা করেছিলাম, যে বলেছিলাম বারবার 24,150-এর যে জোনটা রয়েছে, সেই জোনটা কিন্তু নিফটির পক্ষে একটা ভাইটাল জোন ফর রেজিস্ট্যান্সের জন্য। আর মানে এই যে এক্সপায়ারিটা হয়েছে তার যে একটা মোমেন্টামকে আগামী কালের জন্য যে তৈরিটা করবে, তার জন্য কিন্তু 24,150, আর নিচে ছিল আমাদের 23,682। যদি গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে তো নিফটি যেহেতু একটা গ্যাপ আপ ওপেন করার পর হালকা বুলিশনেস দিকে মার্কেট উঠেছে। এবং আমরা যদি দেখেন আমাদের একটা ভাইটাল একটা আগের এপ্রিলের ফার্স্ট এক্সপায়ারির একটা ভাইটাল পয়েন্ট ছিল যেটা 24,095। সেই লেভেলটাকে কিন্তু মার্কেট আজকে রেসপেক্ট করে এবং সেখান থেকে 24,150-এর কাছাকাছি জায়গায় একটা হাই বানিয়ে সে কিন্তু তারপরে ক্লোজ দিয়েছে। এরপর যদি আমি দেখি ওয়াই ব্যাপারটা, ওয়াই থেকে হচ্ছে 24,000 কাছাকাছি একটা ভালো ধরনের সাপোর্ট তৈরি করার চেষ্টা চলছে মার্কেটে। এবং যদি আমি ফার্দার যদি একটা রেজিস্ট্যান্স হয়, 24,200-র কাছে একটা রেজিস্ট্যান্স রয়েছে। এবং নিচের দিকে সাপোর্ট 24,900, 24,800 একটা মোটামুটি একটা সাপোর্ট তৈরি হওয়ার জায়গায় রয়েছে। এবং আমি এই উইকের যে আমার যে লেভেল গুলো ছিল মানে ডাউন সাইড বা আপসাইড, সেই লেভেল গুলো কিন্তু আপাতত ইনট্যাক্ট রয়েছে। ডাউন সাইডটা কাজ হয়েছে এবং ফার্দার যদি আপসাইড কোনো মুভমেন্ট পাওয়া যায় কালকে এক্সপায়ারির জন্য, সেটা আমরা নেক্সট চার্টে গিয়ে দেখতে পাবো। যদি আমি কিছু ইম্পর্টেন্ট নিউজ বলি বা আমার যে ইভেন্ট গুলো রয়েছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন ডেটা আমাদের কালকে আসতে চলেছে এবং ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ডেটাও আমাদের কালকে আসতে চলেছে। এরপর যদি মার্কেটের কিছু যদি নিউজ আপনারা দেখেন, সেই নিউজটা হচ্ছে ইউএস এর সঙ্গে যে ইরানের যে কনফ্লিক্টটা চলছে, সেখানে যে পিস ডিলটা হয়েছে যেটা ব্যর্থ হয়েছে সেকেন্ড রাউন্ড হবে। তো ইরান সেখানে ট্রাম্প যেহেতু তাদেরকে বলেছে তোমরা যদি ডিল করতে চাও তোমাদের যা প্রপোজাল আছে আমাকে দিতে পারো, সেগুলো আমি বিবেচনা করে দেখবো। সেখানে ইরানের যে প্রাইম মিনিস্টার রয়েছে এবং ইরানের যে বিদেশ মন্ত্রী রয়েছে, তারা এটাকে একটা জায়গায় আনার চেষ্টা করছে। এবং সেই জায়গা দিক থেকে দেখতে গেলে তারা চেষ্টা করছে যে তাদের নিউক্লিয়ার ব্যাপারে তারা কোনো ধরনের কোনো কথা বলবে না। তারা যে স্টেট অফ হরমুজ খোলার ব্যাপারে এবং আদার্স যে তাদের পয়েন্ট গুলো তারা দিয়েছিল 10টা পয়েন্ট, সেখান থেকে কিছু কিছু পয়েন্ট নিয়ে তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারবেন। এবং পুতিনের সঙ্গে আজকে যে দেখাটা হচ্ছে, পুতিন যে একটা মিট করছে তাদের সাথে, সেই জন্য পুতিন কিন্তু এখানে একটা ভালো ধরনের রোল প্লে করছে এই পিস্টলটাকে কমাবার জন্য। এরপর যদি আমি দেখি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের আইএফসি টার্গেট করছে ইন্ডিয়ার মধ্যে 10 বিলিয়নের অ্যানুয়াল ইনভেস্টমেন্ট করার জন্য 2030-এর মধ্যে। তারা এই ইনভেস্টমেন্টটা করতে চাইছে। তারা স্পেশালি তারা রিনিউয়েবল এনার্জি, ইনফ্রাস্ট্রাকচার, ফিনান্সিয়াল সার্ভিস, এই জায়গাগুলোতে তারা এই ইন্ডাস্ট্রিগুলোকে তারা টার্গেট করেছে। এরপর যে মেন নিউজটা আজকে আমি বলছিলাম যে নিফটি ফার্মা বা নিফটিকে আজকে আপ তুলতে সাহায্য করেছে, সেটা হচ্ছে সান ফার্মা, একটা ইউএসএ বেস একটা ফান্ড অর্গাননকে অ্যাকুয়ার করার চেষ্টা করছে 11.75 বিলিয়নে। এবং এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ফার্মা ডিল ইন ইন্ডিয়া। কারণ অর্গাননের এই ডিলটার ফলে সানফার্মার যেটা হতে চলেছে, যে অর্গানন বলে যে কোম্পানিটা রয়েছে তাদের প্রায় 140 বা 150 কাছাকাছি ওয়ার্ল্ডের দেশের মধ্যে তাদের ব্যবসা রয়েছে। এবং এর ফলে সানফার্মার সুবিধা হবে তাদের গ্লোবাল বিজনেসটাকে এক্সপ্যান্ড করার জন্য। তো আগামী দিনে সানফার্মা একটা ভালো ধরনের ফিউচার পোটেনশিয়াল হিসেবে দেখা যেতে পারে যদি এই ডিলটা তারা করতে পারে। এই ডিলটা আপাতত তাদের যে দুটো কোম্পানির যারা শেয়ার হোল্ডার আছে তাদের মতামতের জন্য অপেক্ষা করছে, সেই মতটা পেলে তারা এই ডিলটাকে সম্পূর্ণ করবে। এরপর যেটা আমি বললাম
ইন্ডিয়া নিউজিল্যান্ডের মধ্যে যে 20 বিলিয়নের যে ফ্রি ট্রেড ডিলটা হচ্ছে, তার নাম দেওয়া যে ওয়ান্স ইন এ জেনারেশন যে ডিলটা হচ্ছে সেখানে কিন্তু ভিসা বিভিন্ন আমাদের যে ডিউটি ফ্রি যে জিনিসগুলো রয়েছে সেগুলোর জন্য আমরা অ্যাক্সেসেবল হবো। এই ডিলটা কিন্তু ইন্ডিয়ার যে গ্রোথটা রয়েছে, ইকোনমিক গ্রোথটার দিকে অনেকটা কাজে লাগবে। এরপর যদি কালকের মার্কেটটা আমরা দেখি, কালকের মার্কেটের জন্য 24,335, যদি স্লাইড টু বুলিশ আমার মার্কেটের রিভিউটা রয়েছে আপকামিং এক্সপাইটের জন্য। 24,335 এটা ভাইটাল ক্রুশিয়াল রেজিস্ট্যান্স এই কালকের এক্সপাইটার জন্য, এবং তার যে অল্টারনেটিভ একটা রেজিস্ট্যান্স আমি যদি সবসময় বার করে রাখি সেটা হচ্ছে 24,244। এই রেজিস্ট্যান্সটাকে ফার্স্টে ফেস করে সেখান থেকে আমি নেক্সট যে 24,350 সেটাকে আমরা টার্গেটে বা মাথায় রাখার চেষ্টা করব। এরপর যদি আমি সেক্টর বলি, ফার্মা সেক্টরটা যেহেতু আমার যে সেক্টর অ্যানালাইসিস ছিল সেই সেক্টর অ্যানালাইসিস অনুযায়ী ফার্মা সেক্টরটা আমার রেডারে রয়েছে, সেই জন্য ফার্মা সেক্টরের স্টক বা ফার্মা সেক্টরটাকে আমি দেখার জন্য আপনাদেরকে বলতে পারবো। এবার যদি আমি রেজাল্টটা দিয়েছি, কোল ইন্ডিয়া Q4 যে রেজাল্ট বেরিয়েছে তাদের প্রফিটের জায়গায় 11% তাদের রাইজ হয়েছে, রেভিনিউ বেড়েছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তারা, এবং এই কোল ইন্ডিয়া স্টকটাকে আপনারা আপনাদের ইন্টারডের জন্য কালকে নজরে রাখতে পারেন। এরপর আমরা নিফটি প্লাস আরো কিছু স্টক এবং সেক্টর গুলোকে আমরা দেখবো। নিফটির চার্টটা যদি আমরা আজকে দেখার চেষ্টা করি, নিফটি মোটামুটি যে ডেলি চার্টটা যদি আমরা চেষ্টা করি, নিফটি আজকে আমাদের যে আগের দিনের যে নিফটি যে ক্রুশিয়াল যে একটা জোন ছিল সেই জোনটাতে জায়গায় আজকে নিফটি কাছাকাছি ক্লোজ দিয়েছে। তার মধ্যে যদি দেখি আমি পারফেক্টলি যদি ডেলি চার্টের জন্য এগেস্টে বলি, ডেলি 24,134 একটা আমাদের ভাইটাল জোন রয়েছে অলরেডি আমাদের এই উইকের এই এক্সপাইটার জন্য। এটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটাকে অলরেডি নিফটি ব্রেক করেছিল, এবং সেই সাপোর্টটা আজকেও রেজিস্ট্যান্সের মতন কাজ করে আজকে কিন্তু এই জায়গাতে কাছাকাছি ক্লোজিং দিয়েছে। এরপর যদি আমি একটু ছোট টাইম ফ্রেমে দেখি, কালকে যে আমাদের যেখান থেকে আমাদের অ্যানালিসিসটা শুরু হয়েছিল সেই অ্যানালিসিস অনুযায়ী যদি আমরা দেখতে চান, এখানে আমাদের একটা সাপোর্ট ছিল 23,682 কাছাকাছি, এবং 24,150-এর কাছাকাছি আমাদের একটা রেজিস্ট্যান্স ছিল। তো মার্কেট ওভারঅল এই রেজিস্ট্যান্সের এই জোনটাতে অনেকক্ষণ সময় কাটে এই জায়গাটাতে ক্লোজিং দিয়েছে। তো আমি যদি এই জায়গাটাকে যদি আমি সরিয়ে দিই, এই দুটো জায়গাকে যদি আমি সরিয়ে দিই, তাহলে আমার কাছে যে জোনটা তৈরি হচ্ছে, জোনটা হয়তো অনেকটা বড় হতে পারে, কারণ কালকে যেহেতু আমি এক্সপায়ারি রয়েছে তার জন্য আমি জোনটাকে আমি একটু বড় হিসেবে দেখার চেষ্টা করি। মার্কেট যদি ফ্ল্যাট ফ্ল্যাট ওপেনিং হয়, তারপর যদি নিচে কিছুটা নিচে এসে আবার যদি বাউন্স ব্যাক করার চেষ্টা করে, 24,244 আমার এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, এবং এটাকে ব্রেক করলে 24,335-এর কাছাকাছি আলটিমেটাম একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে এই এক্সপাইরিটার জন্য। এবং মার্কেট যদি হালকা গ্যাপ ডাউন ওপেনিং হয়, এবং গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর যদি আরো কিছুটা উপরে উঠে আবার যদি একটা ফার্দার একটা ডাউনফল তৈরি করে, তাহলে 23,861 আমার কাছে একটা সাপোর্ট হিসেবে কালকে কাজ করতে পারবে। তো এইটা হচ্ছে নিফটির একটা ভিউ কালকের জন্য। এরপর যদি আমি স্টক দেখি, কালকে আমরা একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, সেই স্টকটার নাম হচ্ছে হুন্ডাই মোটরস। আমি বলেছিলাম যে হুন্ডাই মোটরসে এই জায়গাটা যদি একটা পুল ব্যাগের জায়গায় যদি আসে, এখান থেকে মার্কেট একটা পুল ব্যাগ নিতে পারে। মার্কেট অলরেডি এখান থেকে একটা পুল ব্যাগ নিয়ে নিয়েছে, কারণ আমি কালকে যদি আমি অটো সেক্টরটা দেখি, অটো সেক্টরে যে জায়গাটা তৈরি করেছে, অটোটা কিন্তু একটা বাউন্স ব্যাগের জায়গা অলরেডি তৈরি করবে। যাই হোক, এখান থেকে যারা এন্ট্রি পেয়েছেন আপনারা, অনেকে আমাকে বলেছেন যে একটু উপরে তাদের এন্ট্রি হয়েছে। তো যারা এন্ট্রি পেয়েছেন বা পাননি তারা একটু ওয়েট করার পর, যারা এন্ট্রি পেয়ে গেছেন অবশ্যই ভালো, তারা তাদের এজেন্টটাকে মেনটেন করার চেষ্টা করবেন। এবং যারা এন্ট্রি পাননি তারা একটু নিচে যদি আরো পুলব্যাক পান, বা উপরে যদি কোনো জায়গায় গিয়ে এটা স্টকটা কনসলিডেট করে সেই জায়গায় আপনার যদি নেওয়ার মনে হয় তো আমরা এন্ট্রি নিতে পারি। তো অলরেডি এই একটা স্টক আমাদের কিন্তু ভালো জায়গায় মুভমেন্ট দিয়েছে। এরপর যদি আমি একটা স্টক দেখি, যে স্টকটাকে আমরা আগামী কিছু দিনের জন্য দেখতে পাই, সেটা হচ্ছে কোহেন্স লাইফস্টাইল। কন্টিনিউ একটা ডাউন সাইড, এই ডাউন সাইডটা যদি এক্সাক্ট যদি শুরু হয় আহ ডিসেম্বর 2024-এর কাছাকাছি একটা ডাউন সাইড তৈরি হয়, আবার সেই জায়গায় যাওয়ার চেষ্টা করে 2025-এর ফেব্রুয়ারির কাছাকাছি, এবং সেখান থেকে কন্টিনিউ একটা ডাউন সাইড চলতেই থাকছে। এবং মার্কেট কিন্তু এখানে গিয়ে এই যে জোনটা আছে এই জোনটাতে গিয়ে আজকে অনেকদিন পর কিন্তু এই যে জোনটা আপনি লক্ষ্য করুন, 2020 যে জায়গাটা ছিল তার সেই জায়গা থেকে আবার একটা ফুল ব্যাক নিয়েছে, এবং এখান থেকে একটা রাউন্ডিং বটম যে তৈরি করেছে, সেই রাউন্ডিং বটমটাকে তৈরি করে এখান থেকে কিছুটা রিট্রেসমেন্ট নিয়ে
আবার কিন্তু আজকে একটা সলিড ব্রেকআউট এসেছে। এই ব্রেকআউটটা যদি সাস্টেইন করে তাহলে এই জায়গাতে 405, 410, 415, 20 কাছাকাছি থেকে আমরা যদি এখান থেকে একটা ভিউ বানানোর চেষ্টা করি, ওপরে কিন্তু এই দুটো জায়গা তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। এরপর যদি আমি সেক্টরকে দেখি, অলরেডি আমি এফএমসি সেক্টরটা নিয়ে বলেছিলাম। এফএমসি সেক্টরটা যেটা রয়েছে সেটা একটা ভালো অলরেডি একটা রান করেছে এবং সেখানে কিছুটা একটা রিট্রেসমেন্ট তো করবেই। এরপর যেটা আমি বলছিলাম মিডিয়া, নিফটি মিডিয়া অলরেডি এই যে আমার ট্রেন লাইনটা রয়েছে সেই ট্রেন লাইনটাকে ব্রেক করে একটা যে রেজিস্ট্যান্স রয়েছে এই রেজিস্ট্যান্স এর কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে এবং এখান থেকে গিয়ে কিন্তু একটুখানি নিফটি মিডিয়াটা কন্টিনিউট করবে এবং এখানে কিন্তু একটা সামান্য একটা হালকা ফলের চান্স রয়েছে। এরপর যদি আমি দেখি নিফটি ফার্মা, যেই জন্য আমি ফার্মা ইন্ডাস্ট্রিটাকে জোর দিচ্ছি, কারণ ফার্মা ইন্ডাস্ট্রি আমি বলেছিলাম এই যে জোনটা রয়েছে 22,775, এই জোনটাকে ব্রেকআউট এলে নিফটি ফার্মা কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স শুরু করবে। অলরেডি কিন্তু আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে শুরু করেছে এবং এটাকে কন্টিনিউ করতে গেলে 23,770 যে জায়গাটা রয়েছে এই 70 জায়গাটাকে হোল্ড করে ব্রেকআউট করলে কিন্তু আরো একটা ভালো সুন্দর রান করবে। এরপর যদি আমি দেখি নিফটি রিয়েলটি আমি যে জায়গাটায় বলেছিলাম নিফটি রিয়েলটির যে জায়গাটা তৈরি করেছে এই জায়গাটা তার একটা আলটিমেট একটা রেজিস্ট্যান্স হয়েছে। এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করার পর কিন্তু একটা ভালো মোমেন্টাম পাওয়ার চান্স রয়েছে এবং সেটার দিকে কিন্তু নিফটি রিয়েলটি এগোচ্ছে। এরপর যদি আমি অটো সেক্টরটা দেখি, অটো সেক্টরটা কেন বললাম যে অটো সেক্টর অলরেডি একটা বাউন্স ব্যাকের জায়গা মানে পুল ব্যাকের জায়গা নেওয়া শুরু করেছিল, কারণ কি অটো সেক্টর যে কনসোলিডেটেড যে জোনটা ছিল সেই জোনটা থেকে একটা অলরেডি এখানে থেকে ফুল ব্যাক নিতে শুরু করেছে। এই জোনটা ছিল 25,660-এর কাছাকাছি। তো আপনারা এই সেক্টর গুলো এবং এই যে স্টক গুলো রয়েছে সেই স্টক গুলোর উপর নজর রাখুন এবং ভালোভাবে কালকের যে এক্সপাইরিটা রয়েছে সেই এক্সপাইরিটার উপর আপনারা কাজ করুন। আশা করবো ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে লাইক, শেয়ার, কমেন্ট করতে অনুরোধ রইলো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করুন। দেখা হবে আগামীকাল একটা নতুন একটা ভিডিওতে। নমস্কার।